শিক্ষাকে গুরুত্ব দিয়ে শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার জন্য বলেছেন যে শিক্ষার যদি প্রসার ঘটে তাহলে আল্লাহর আশীর্বাদে আমরা আরো বাড়তে পারবো। এগুলো আমরা বিভিন্ন জায়গায় বলে থাকি, এগুলো এইভাবেই আমরা মানুষকে বুঝিয়ে থাকি। ওখানে কিন্তু মুসলিম কমিউনিটির মধ্যে শিক্ষা যাতে আরো বাড়ে, ফিরহাদ হাকিম সেই গুরুত্ব দিয়েছেন এবং গুরুত্ব দিয়ে তার শব্দবন্ধনী তাকে ধরে একটা বিকৃত প্রচার যারা করছেন তাদের মনে করিয়ে দিই যে ফিরহাদ হাকিম নিঃসন্দেহে একজন ধর্মনিরপেক্ষ সেকুলার ব্যক্তি। এখন মুসলিমদের শিক্ষায় অনুপ্রাণিত করতে গিয়ে তিনি ওই ধরনের কোনো শব্দবন্ধ বা বাক্য গঠন কোনো অবস্থায় করেছেন, কিন্তু তার মূল স্পিরিটটা হচ্ছে মুসলিমদের মধ্যে শিক্ষার প্রসার, আরো বেশি শিক্ষা, আরো বেশি অগ্রগতি, আরো বেশি উন্নতি এবং বাকিদের সঙ্গে পাল্লা দেয়া। তো সেটাই তিনি বলতে চেয়েছেন। এর বাইরে এটা নিয়ে অহেতুক অন্য ধরনের বিকৃত প্রচার সেটা ঠিক নয়। বিজেপি নেতা অমিত মালভিয়া তিনি বলছেন যে এর আগেও একই ধরনের মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম। তিনি বলেছিলেন যে যারা নন মুসলিম তারা আনফর্চুনেট এবং তাদেরকে হিন্দু থেকে ইসলামে নিয়ে আসা সেটা তিনি সমর্থন করেন এমন এমন বিষয়। ফলত আজকে বাংলার পাশাপাশি গোটা দেশ মেজরিটি হবে মুসলিম, এমন বার্তা দিয়েছেন ফিরহাদ হাকিম। দেখুন, এটা ওইভাবে যদি বিজেপি এই বিকৃত, তাহলে তো তারাও নির্দিষ্ট একটা ধর্ম নিয়ে একটা উন্মাদনার প্রচার করে। কিন্তু সংবিধান বলছে আমাদের দেশটা সব ধর্মের সমান অধিকারের। তো ফলে অমিত মালব্য একটা বিকৃত, আমি তো বলছি যে যেটুকু পেয়েছি ফিরহাদ হাকিমের যেটুকু বক্তব্য পেয়েছি তাতে তিনি মুসলিম কমিউনিটির উপর শিক্ষায় জোর দিয়েছেন, এডুকেশন যাতে আরো বাড়ে সেটা বলতে গিয়ে বলেছেন যে যদি শিক্ষা ঠিকভাবে এগোয় তাহলে আল্লাহর আশীর্বাদে আমরা একদিন অনেক বেড়ে যাব ইত্যাদি। এটা তো যে কোনো সভায় যাদের কাছে যাচ্ছি, যে যাদের সভা, কোন ব্যানারে সভা, তাদের মধ্যে শিক্ষার প্রসারটাকে গুরুত্ব দিতে গিয়ে যেটা বলতে হয়, অনুপ্রাণিত করতে গিয়ে যেটা বলতে হয়, উৎসাহ দিতে গিয়ে বলতে হয়, সেই ধরনের বাক্য গঠন বা বাক্য প্রয়োগ করেছেন। ফলে এটাকে নিয়ে ধর্মীয় ভেদাভেদের দৃষ্টিভঙ্গিতে বিকৃত প্রচার করাটা বোধহয় পুরোটা ঠিক হচ্ছে না। উনি কিন্তু একেবারে মানে ধর্মের নাম করে আমরা এই হব নয়, উনি বলতে চাইছেন শিক্ষাটা নিন, শিক্ষাটা গুরুত্ব দিতে হবে, শিক্ষার প্রসার ঘটাতে হবে মুসলিম কমিউনিটিতে, তাহলে মুসলিম কমিউনিটি আরো বাড়তে পারবে। ফলে এটা বোঝাতে গিয়ে, এই শিক্ষার প্রয়োজনীয়তাটা বোঝাতে গিয়ে যদি কোনো শব্দ তিনি বলে থাকেন তাহলেও ধরে নিতে হবে মূল স্পিরিটটা কিন্তু মুসলিম কমিউনিটির মধ্যে শিক্ষার প্রসারের এই বিষয়টা তিনি করেছেন এবং সংবিধান সকলকে সমান অধিকার দিয়েছে, গুরুত্ব দিয়েছে। আর ববি হাকিম বেসিক্যালি একেবারে ধর্মনিরপেক্ষ সেকুলার মানুষ। কালী পুজো করতো যখন আমার সঙ্গে আলাপ হয়েছিল, চেতলার ওর অগ্রণী দুর্গা পুজোটা পরে বড় হয়েছে, আগে তো কালী পুজোই বিখ্যাত। তখন তো কারোর মনে হয়নি যে একজন মুসলমান ছেলে কালী পুজো করছে। আজকে যারা ভিড় করে দেখতে যান চেতলা অগ্রণীর পুজো, দুর্গা পুজো, উপচে পড়ে ভিড়, তখন তো কারোর মনে হয় না যে একজন মুসলিম দুর্গা পুজোটাকে এত উচ্চতায় নিয়ে গেছে। ফলে মুসলিমদের মধ্যে শিক্ষার প্রসারের গুরুত্ব দিতে গিয়ে একটা শব্দবন্ধনী বা বাক্য গঠন ববি হাকিম করেছে। উনি পাশাপাশি এটাও বলছেন যে আজকে ফিরহাদ হাকিম এটাও বলছেন যে মুসলিমরা আর পিসফুল প্রোটেস্ট বা পিসফুল মার্চ বা র্যালিতে থাকবে না, এবার জাস্টিসকে নিজেদের হাতে তুলে নেবে এবং কার্যত তিনি শারিয়া ল সেটাকে ইমপ্লিমেন্ট করার বার্তা দিচ্ছেন। তখন এগুলো সমস্ত এক একটা সেগমেন্ট ওয়াইজ সমাজের এক একটা শাখায় এক একটা ধারায় এক এক রকম রীতি চালিত থাকে। একটি অনুষ্ঠানে তিনি সেগুলোর উপর দাঁড়িয়ে কিছু ব্যাখ্যা দিয়েছেন, এর ওপর কোনো রাজনৈতিক মতামত দেয়া যেতে পারে না। এগুলো যারা ধর্মের নামে রাজনীতি করে তারা এগুলোকে ডিস্টর্ট করে বিকৃত করে ববি হাকিমকে আক্রমণ করার জন্য প্রচার করছে। এই বিষয়ে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে উনি বলছেন যে এর আগে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি বলেছিলেন যে গোটা দক্ষিণ কলকাতা সেটা ওয়াকফ সম্পত্তি, আর আজকে ববি হাকিমের এই ধরনের মন্তব্য কার্যত বেঙ্গলিরা পশ্চিমবঙ্গে একটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন ইসলামিক র্যাডিক্যালিজম উইদিন দেয়ার ওন স্টেট। কি বলবেন? না, এরকম ধরনের কোনো বিষয় আমরা দেখতে পাচ্ছি না। বাংলায় নিশ্চিতভাবে হিন্দুরা ছিলেন, আছেন এবং সসম্মানে স্ব অধিকারে থাকবেন। মুসলিমরাও আছেন, খ্রিস্টানরাও আছেন। রেড রোডে ঈদের নামাজ হয়, রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালও হয়। তো ফলে
এই সংস্কৃতি আবার পার্ক স্ট্রিটে, রেড রোড তার কাছেই পার্ক স্ট্রিটে বড়দিনের উৎসব হয়। তো সব ধর্মের সবাই মিলে এখানে থাকার, এই ধরনের সব ধর্মই চাইবে তাদের মধ্যে যেন একটা প্রসার ঘটে, তাদের মধ্যে তাদের সাংস্কৃতিক বা ধার্মিক যে আচার বা যে বিশ্বাস বা যে ধরনের সংস্কৃতি আছে সেটার প্রসার হোক, আরও বেশি মানুষের কাছে পৌঁছতে। সেটা হিন্দু ধর্ম যারা পালন করেন তারাও চাইবেন, যারা মুসলিম ধর্ম পালন করেন, যারা খ্রিস্ট ধর্ম পালন করেন, তারা সবাই চাইবেন। তো সুতরাং তার মধ্যে থেকে একটা অনুষ্ঠানের বক্তব্য ধরে নিয়ে, আগে আসলে ছিল না, এত চ্যানেল, এত মিডিয়া, এত সোশ্যাল মিডিয়া ছিল না, তাই এই ধরনের বিভিন্ন শাখার বিভিন্ন অনুষ্ঠানগুলিতে যত কথা হয় সেগুলো সবাই মিলেই তো সমাজটাকে একটা মেলবন্ধনে বেঁধে রেখেছে, এবং তার মধ্যে থেকে যদি আপনি একটা করে টুকরো তুলে আনতে যান তাহলে সেই বিষয়টার একটা বিকৃত প্রচারের অবকাশ থাকে। অভয়ার মা বাবা আজকে রানী রাসমণিতে এসেছে এবং তারা এই মুহূর্তে বক্তব্য রাখছে। তারা বলছে যে গতকাল যেভাবে জামিন পেয়েছে, আন্দোলন স্তীমিত হয়ে গিয়েছে, এটা একটা কারণ, সেই কারণেই সুযোগ পেয়েছে সিবিআই। এই আন্দোলনের সঙ্গে বিচারের কোনো সম্পর্ক নেই, এই আন্দোলনের সঙ্গে বিচার প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই। আরজি কর নিয়ে খুব স্পষ্টভাবে বলে দিই, কুলতলি এবং ফরাক্কায় আমরা দেখিয়ে দিয়েছি রাজ্যের পুলিশ তদন্ত বিচার শেষ করে, অর্থাৎ তদন্ত, চার্জশিট, চার্জ ফ্রেম, ট্রায়াল, সাক্ষ্য গ্রহণ শেষ করে, বিচার শেষ করে ফাঁসির আসামি, ধর্ষণ এবং খুনে ফাঁসির সাজা হয়ে গেছে। হলো না কেন? আরজি করে নির্যাতিতার বাবা মার প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা আছে, পূর্ণ শ্রদ্ধা, হাত জোড় করে বলছি পূর্ণ শ্রদ্ধা আছে। আপনাদের বুকে আগুন, চোখে জল, স্বাভাবিক, কিন্তু আপনারা কিছু স্বার্থান্বেষী চক্রে পড়ে যে যে পদক্ষেপ নিয়েছেন তাতে আপনাদের মেয়ের তদন্ত এবং বিচারে যেটুকু দেরি, কুলতলি হয়ে যাচ্ছে, ফরাক্কা হয়ে যাচ্ছে, আরজি করে দেরি, তার জন্য কিন্তু হাত জোড় করে বলছি আপনারাই দায়ী। আপনারা যদি লোকের কথায় চলেন, আপনারা যদি দুদিন অন্তর স্টেটমেন্ট বদল করেন, আপনারা যদি পুলিশের উপর ভরসা রাখতে না পারেন, আপনারা হাইকোর্টে গিয়ে নেমন্তন্ন করে ডেকে এনেছেন সিবিআইকে। সিবিআই কে এনেছে? মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা ফয়সালা না করতে পারলে সিবিআইকে দিয়ে দেবো, শুনলেন না। নির্যাতিতার বাবা মা তারা শুনলেন না, তারা কিছু লোকের প্ররোচনায় তারা সিবিআইকে ডেকে এনেছেন, রেসপন্সিবিলিটি তাদের। কাকে কান নিয়ে গেল, আপনি কাকের পেছনে ছুটবেন আর এখন বলবেন কাকের জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকার? এগুলো তো হতে পারে না। অভয়ার বাবা মাকে পূর্ণ শ্রদ্ধা সম্মান দিয়ে বলছি, সিবিআই নিয়ে একটি প্রশ্ন তোলার অধিকার আপনাদের নেই, কারণ আপনারা নেমন্তন্ন করে ডেকে এনেছেন, আপনারা ডেকে এনেছেন। কলকাতা পুলিশের উপর আস্থা না রেখে আপনারা ডেকে এনেছেন। কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করেছিল সঞ্জয় রায়কে। সিবিআই তদন্ত দেখা যাচ্ছে সেই সঞ্জয় রায়ই কিন্তু ধর্ষণ এবং খুনে যুক্ত। তাহলে যত রকম প্ররোচনায় পা দিয়ে বাবা মার আবেগ, বাবা মার বুকের আগুন, চোখের জলকে ব্যবহার করে কিছু লোক ধান্দাবাজি করেছে। ডাক্তার পেশার মধ্যে গ্রুপবাজি, তাতে কাজে লাগানো হয়েছে এই অভয়ার মৃত্যুকে। ডাক্তার পেশার মধ্যে গ্রুপবাজিকে কাজে লাগিয়েছে। মেডিকেল কলেজগুলোকে দখলদারির জন্য ব্যবহার হয়েছে। একের পর এক মিথ্যা, রগে মিথ্যা গল্প, ভুয়ো অডিও। আমি সোমা বলছি, কোথায় মা সোমা, তুমি কই? আমি সোমা বলছি। আর ওই বিচিত্র বীর্য গোস্বামী বলে ডাক্তার চতুষ্পদ, 150 গ্রাম সিমেন্টের গল্প, এগুলো মানুষ বিশ্বাস করেছে। ভুয়ো পোস্টমর্টেমের রিপোর্ট, সব হাড়গোড় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। সমস্ত ভুয়ো খবর, ভুয়ো রটনার উপর দাঁড়িয়ে আপনারা বিশ্বাস করেছেন, আপনারা আস্থা রাখতে পারেননি। মুখ্যমন্ত্রী ছুটে গিয়ে আপনাদের কাছে গিয়ে বলেছিলেন আস্থা রাখুন, আপনারা রাখতে পারেননি, আপনারা ডেকে এনেছেন সিবিআই। আজকে অন্য কথা বলছেন কেন?
আপনারা পুলিশ মানবেন না, আপনারা সিবিআই মানবেন না। শিয়ালদা কোর্টে ট্রায়াল চলছে, রোজ শুনানি, রোজ। আপনারা বলছেন বিচারের দাবিতে মিছিল, আরে বিচারটা তো চলছে ওখানে। সুপ্রিম কোর্ট তো আর ট্রায়াল কোর্ট নয়, সুপ্রিম কোর্ট তো আর ট্রায়াল কোর্ট নয়। সুপ্রিম কোর্ট মনিটর করেছে, আপনাদের আইনজীবীরা ছিলেন, আপনাদের আইনজীবীরা ছিলেন। যদি কোথাও কোনো অসঙ্গতি থাকে, আপনাদের আইনজীবীরা তো সুপ্রিম কোর্টকে বলেছে, তারপরেও সুপ্রিম কোর্ট কোনো অসঙ্গতি খুঁজে পায়নি। তাহলে এই নাটকটা কি হচ্ছে? কারা নামছে নতুন করে রাস্তায়? পথচারীদের অসুবিধা, যানজট, কিসের জন্য নামছে? আজকে এই জুনিয়র ডক্টর ফ্রন্টকে জবাব দিতে হবে। আপনাদের মধ্যে যে 5 জন পোস্টমর্টমের কাগজে সই করে মান্যতা দিয়েছেন, কেন চেপে গেছিলেন? জুনিয়র ডক্টর ফ্রন্টের কে সিরিয়াল করবেন, কে বিজ্ঞাপন করবেন, কে প্রাইভেট প্র্যাকটিস করবেন ছাড়ুন। যে 5 জন পোস্টমর্টেমে মান্যতা দিয়েছিলেন, শুধু সেই 5 জনকে নিয়ে ক্ষমতা থাকলে প্রেস কনফারেন্স করুন। জুনিয়র ডক্টর ফ্রন্ট নাটক পরে করবেন। যে 5 জন, আপনাদের 5 জন অভয়ার পোস্টমর্টেমে সই করে মান্যতা দিয়ে এসছেন, সব ঠিকঠাক আছে, শুধু সেই 5 জনকে দিয়ে প্রেস কনফারেন্স করান দেখি। শুধু সেই 5 জন, তারা সই করে দিয়েছিলেন, সব ঠিক আছে, তদন্তে দেখা গেছে তাদের সইটা মান্যতা পেয়েছে। আজকে তাহলে আপনারা লাফাতে নেমেছেন কেন? সিবিআই তো আপনারা ডেকেছিলেন। সিবিআই যদি যথাযথ কোনো তথ্য প্রমাণ, আপনারা কে কি পোস্ট করবেন, বিচিত্রবীর্য গোস্বামী তিনি কি ডায়লগ দেবেন, কে কি বিজ্ঞাপনে রড ধরে দাঁড়িয়ে থাকবে, সেগুলো দেখে তো কোর্ট বিচার করবে না। কোর্টে তো চাই তথ্য প্রমাণ। সিবিআই যদি এখনো সেটা না পেয়ে থাকে, আপনারা এনেছেন সিবিআই, তাহলে আবার রাস্তাটাকে ডিস্টার্ব করতে নামছেন কেন? ওই তো 40-50টা লোক আর ওই অতৃপ্ত আত্মা, কিছু শূন্য সিপিএম আর কিছু নকশাল নিয়ে আপনাদের এই বীরত্ব। কেন রাস্তা ডিস্টার্ব করছেন? রাস্তায় নামার সঙ্গে আইনের বিচারের কি সম্পর্ক? কোর্টে বিচার হচ্ছে। আপনারা ডবল ইঞ্জিন সুযোগ পেয়েছেন, ডবল ইঞ্জিন। একটা ট্রায়াল কোর্টে সুযোগ পেয়েছেন, একটা সুপ্রিম কোর্টে সুযোগ পেয়েছেন। আমি মাঝখানে হাইকোর্টটা বাদই দিলাম। সুপ্রিম কোর্ট মনিটর করছিল, আপনাদের আইনজীবীরা ছিলেন। বিকাশবাবুকে সরালেন কেন? তিনি তো নাকি সিবিআই আদায় করে এনেছিলেন। সিবিআই ঘোষণার দিন পৈশাচিক সব বিবৃতি বলে গেলেন। বৃন্দা গড়বা সরে গেলেন কেন? উত্তর দেবেন না? সুপ্রিম কোর্টে আপনাদের লয়াররা তো সমস্ত রকম সংশয়, কোথাও কোনো অসঙ্গতি থাকলে বলার সুযোগ পেয়েছে, বলেছে। এবার সুপ্রিম কোর্ট যদি নিজেরা খতিয়ে দেখেন, এর আগে একজন প্রধান বিচারপতি ছিলেন, এখন একজন প্রধান বিচারপতি, সবাই মিলে দেখেন যে না, তদন্ত এবং বিচার প্রক্রিয়ায় কোনো ভুল নেই, সেটাও আপনারা মানবেন না। আপনারা ভেবেছেনটা কি? আপনারা যে কোনো মূল্যে কলকাতার রাস্তায় পশ্চিমবঙ্গ সরকার বিরোধী কুৎসা করতে চাইছেন। মানুষ বিচার করবেন? একটা ব্যক্তিগত স্বার্থের ধান্দাবাজ, ডাক্তারদের গোষ্ঠীবাজি। এই জুনিয়র ডক্টর ফ্রন্ট কোথায় থাকে? যখন আপনারা সরকারি হাসপাতালে কর্মবিরতি করেছেন আর প্রাইভেটে গিয়ে রোগী দেখেছেন, স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে কয়েকশো কোটি টাকা সরকারের চলে গেছে, তার ভাগ আপনারাও পেয়েছেন। কোথায় ছিলেন তখন? এই দ্বিচারিতা কেন হয়েছিল? কেন হয়েছিল? আমরা তো সরকারকে বারবার বলছি, এদের নাম দিয়ে, ছবি দিয়ে, সব কাগজে পুরো পাতা বিজ্ঞাপন দিন যে রাজ্য সরকারকে সরকারি হাসপাতালে কাজ বন্ধ করে রেখে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে প্রাইভেটে প্র্যাকটিস করে সেখান থেকে কারা বিল করেছে, এদের ছবি, নাম, পরিচয় দিয়ে কাগজে বিজ্ঞাপন দেওয়া উচিত। কিসের জন্য? আইনে যেখানে ব্যবস্থা চলছে, ট্রায়াল চলছে। আর একটা জিনিস, আইন অনুযায়ী সিবিআই এর পরেও অ্যাডিশনাল চার্জশিট দিতে পারে, সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারে। কিন্তু এই যে ডেইলি শুনানিটা চলছে, এটা ভালো করে শুনুন।
রাজ্য সরকার বিরোধী প্রচার করার আগে এটা ভালো করে শুনুন। অবশ্য আপনাদের কাজ তো রাস্তায় নেমে নাটক করা, নোটাঙ্কি কোথাকার কয়েকটা ব্যক্তিগত স্বার্থে ছবি উঠবে তাই নোটাঙ্কি করতে যাচ্ছে। রাজ্য সরকার এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। সাপ্লিমেন্টারি চার্জশিট এর পরেও সিবিআই দিতে পারে, এই সব ব্যক্তির নামেও দিতে পারে, কিন্তু এখন যে স্পিডে সঞ্জয় রায়ের ট্রায়াল এবং উইটনেস চলছে, একটি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়লে তার যে টেকনিক্যালিটিস আছে তাতে সঞ্জয় রায়ের বিচারটা বিঘ্নিত হতে পারত। হয়তো সিবিআই সে কারণে চাইনি, তারা বলতে পারবে, কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে না। কিন্তু এখন যদি সেই সাপ্লিমেন্টারি চার্জশিটটা জমা পড়তো, তার টেকনিক্যালিটিসে যে স্পিডে সঞ্জয় রায়ের বিচার চলছে সেটা বিঘ্নিত হতো। এখন সিবিআই কি করবে তাদের ব্যাপার, যারা নেমন্তন্ন করে এনেছে তাদের ব্যাপার। আপনারা কি ভেবেছেন রাস্তায় আপনাদের ছবি দেখাবে, হাতে মোমবাতি নিয়ে ছবি তুলে বড় বড় কথা বলবেন, আর তাতে সেটা দিয়ে কোর্টকে প্রভাবিত করবেন? আপনাদের যাদের মনে হবে আপনাদের শত্রু বা আপনাদের টার্গেট রাজনৈতিক, তাদেরকে ধরে না আনা পর্যন্ত আপনাদের কোনো তদন্ত আপনারা মানবেন না? হতে পারে নাকি কখনো? সুপ্রিম কোর্টকেও মানবেন না, সিবিআই কেও মানবেন না, তাহলে কাকে মানবেন? এ তো আদালত অবমাননার দিকে যাচ্ছে এরা। আমি মিডিয়াকে অনুরোধ করব, একতরফা দেখাচ্ছেন দেখান কিছু কিছু মিডিয়া, কিন্তু আদালতকে অমান্য করার ট্রেন্ড কিন্তু আপনারা তৈরি করছেন। আদালতকে অমান্য করার ট্রেন্ড কিন্তু একাংশের মিডিয়া তৈরি করছেন, এবং আপনারা একতরফা দেখাচ্ছেন, তাদের কোনো কাউন্টার যুক্তি আপনারা দেখাচ্ছেন না। রাস্তায় মিছিল কমে গেলে বিচার হবে না, এটা ভাষা, এটা বিচার, এটা বিচার ব্যবস্থাকে অসম্মান করা নয় বা প্রভাবিত করার চেষ্টা নয়। মিছিল কমে গেলে বিচার হবে না, এই কথাটা কারা বলছেন? কারা বলছেন? এ দুটো মানে হয়, বিচারে অনাস্থা, দুই বিচারকে প্রভাবিত করার চেষ্টা। কারা বলছে এসব? এবং সেগুলো দুর্ভাগ্যজনকভাবে মিডিয়ার একাংশ, মিডিয়ার ক্যামেরাম্যানদেরও তো অসুবিধা হচ্ছে। এই তো আমার সামনে এতগুলো ক্যামেরাম্যান বন্ধু আছে, ওই যে টুকরো টুকরো মিছিলগুলো হচ্ছে, উঁচুতে তো ক্যামেরা তুলতে পারছেন না, চারটে লোকের পেছনে তো পিচ রাস্তা দেখা যাচ্ছে, নামিয়ে রাখো ক্যামেরা, নামিয়ে রাখো। টক ব্যাকে প্রডিউসার বলবে নামাও নামাও, রাস্তা দেখা যাচ্ছে, শুধু ব্যানার আর 6টা মুখ দেখাতে হবে। মিছিল আজকে তো আরজিকর ইস্যু নিয়ে রাস্তায় কংগ্রেস, সিপিএম, এসোসিয়েট, ডাক্তার সবাই নেমেছে, আপনারা কোথায়? আপনারা নামবেন না? তার সঙ্গে মিডিয়াও নেমেছে একাংশ, তার সঙ্গে একাংশের মিডিয়াও নেমেছে। আমরা কেন, মানে কিসের জন্য? কলকাতা পুলিশ ধরে দিয়েছে, তারপরে এই কংগ্রেস, সিপিএম, বিজেপি আরো যেখানে যারা আছেন তাদের সব একদম পৈশাচিক আনন্দ ছিল, সিবিআই এসে গেছে, সিবিআই এসে গেছে। তা তারা বুঝুক, সুপ্রিম কোর্ট মনিটর করেছে, সেখানে তো তারা লয়ার দিয়েছিলেন, বিকাশবাবু ছিলেন তো ওখানে। বিপ্লবটা সুপ্রিম কোর্টে করেননি কেন? রাস্তায় রাস্তায় কেন সিপিএম কে নামতে হচ্ছে? সুপ্রিম কোর্টে বিকাশবাবু তাহলে কি করলেন? সিপিএম কে রাস্তায় কেন নামতে হচ্ছে? তাহলে সুপ্রিম কোর্টে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিপ্লব করলেন না? আজব কথা। যদি আমরা এগুলো দেখি পরপর ঘটনা, তাহলে কংগ্রেস, সিপিএম, বিজেপি, তো তারা, বিজেপির তো আবার গণসংগঠন সিবিআই, তারা নিজেরা কথা বলেনি, রাস্তায় নামছে কেন, স্টেটমেন্ট করছে কেন? শ্রমিক ভট্টাচার্য বলছেন যে সিবিআই এর এই দীর্ঘসূত্রিতা আমরা পছন্দ করছি না। হ্যাঁ, ওদের জমিদারির লেঠেল বাহিনী তো, ফলে ওদের পছন্দ করা না পছন্দ করার উপর অনেক কিছু ডিপেন্ড করে। উনি কি সিবিআই কি ওদের গণসংগঠন বলছে? হ্যাঁ, তো আমি বলছি তো সিবিআই ওদের গণসংগঠন। ওরা নিজেদের ভাবে যে ওরা হচ্ছে জমিদার, বিজেপি হচ্ছে জমিদার, ওদের লেঠেল বাহিনী হচ্ছে সিবিআই, ইডি, এনআইএ, এগুলো। সেই জন্য ওনাদের পছন্দ মতো কাজ না হলেই সেটা খারাপ। আর আমাদের উপর লেলিয়ে দেওয়ার সময় তখন হচ্ছে এর বাড়ি যাবে, ওর বাড়ি যাবে, তার বাড়ি যাবে,
এই তো হচ্ছে বিজেপির চরিত্র। আবার একটা সময় যাদের নামে সিবিআই লেলিয়ে দেওয়ার কথা বলে তারা আবার ওদের দলে চলে গেলে তারা সাধু হয়ে যায়। আজব খেলা বিজেপির। ফলে সিবিআই যারা ডেকে এনেছে, সিবিআইকে যারা নেমন্তন্ন করে এনেছে, তারা এখন বেসুরো গাইছে কেন? এর সঙ্গে রাজ্য সরকারের কোনো সম্পর্ক নেই। আমরা মাথা উঁচু করে বলছি 24 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছিলাম, কলকাতা পুলিশ ধরে দিয়েছে 24 ঘন্টার মধ্যে। আমরা মাথা উঁচু করে বলছি কুলতলি আর ফরাক্কা 60 দিন, 61 দিন, 62 দিনের মধ্যে তদন্ত থেকে শুরু করে এই ধর্ষণ এবং খুনে বিচার শেষ করে ফাঁসির সাজা শুনিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে এই নোটঙ্কিগুলো ছিল বলেই দেরি হয়েছে, এই নাটকবাজগুলো ছিল বলে দেরি হয়েছে। যারা বিপ্লব করছে তাদের জন্য অভয়ের বিচার পেতে দেরি হয়েছে। সকাল বিকেল বাবা মাকে বিভ্রান্ত করে উল্টো স্ট্যান্ড নেওয়ানোর জন্য অভয়ের বিচার পেতে দেরি হয়েছে। কুলতলি আর ফরাক্কায় বিচার হয়েছে, ফাঁসির সাজা ঘোষণা হয়েছে, আরজি করে হয়নি। তার কারণ হচ্ছে এই ধান্দাবাজগুলো ব্যক্তি স্বার্থে, ব্যক্তি কেরিয়ার বা দলের ধান্দাবাজি করার জন্য যে পদ্ধতিতে গেছে, ওদের জন্য এখনো পর্যন্ত অভয়ার এই দোষীর ফাঁসির সাজাটা এখনো হয়নি। এদের জন্য যারা রাস্তায় নোটাঙ্কি করতে নামছে এদের জন্য হয়নি। সেটা তো সিপিএম কংগ্রেসের তরফ থেকে একই সঙ্গে বলা হচ্ছে যে একদিকে চার্জশিট দিতে না পারা সিবিআই এবং ওসি এবং অধ্যক্ষের জামিন হয়ে গেছে, সবটাই নাকি আপনাদের সাথে বিজেপির সেটিং। এর আগে রাজীব কুমারের সময়তেও ওই সেটিং দেখা গেছে, তার ক্ষেত্রেও কিছু হয়নি, এবার নাকি এক্ষেত্রেও সেটিং হচ্ছে, কি বলবেন? এই তো সেই পরের পর ম্যাচ হারলে বাংলাদেশ বলে, মানে বাংলাদেশ বলে এরা চুর, আইসিসি চুর, ও চুর, সে চুর। এ তো বাংলাদেশের ভারত বিদ্বেষীদের কথা হচ্ছে সিপিএম কংগ্রেসের গলায়। ওরা ডেকে আনবে সিবিআই, ওদের লয়ার বিকাশ ভট্টাচার্য ডেকে আনবে সিবিআই। সেই সিবিআই রেজাল্ট দিতে না পারলে দোষ হবে তৃণমূল কংগ্রেসের। তো আজব কথা। আপনারা ডেকে এনেছেন সিবিআই। সিবিআই যেদিন হয়েছিল একটু পুরনো বাইটগুলো চালান না আপনারা, ডায়লগের আর টিভিতে টক শো। আমি 2-4 জনকে যা কাল কান্নাকাটি করতে দেখলাম, সে মানে 2-4 জন তথাকথিত নিরপেক্ষ আইনজীবী, বুদ্ধিজীবী চোখ দিয়ে যা জল দেখলাম, তাদের শুধু মেঘে ঢাকা তারার সুপ্রিয়া দেবীকে মনে পড়ে যাচ্ছিল, দাদা আমাকে বাঁচতে দাও। এরা অভয়াকে নিয়ে ব্যক্তি প্রচার করেছে, অভয়ার ন্যায় বিচার, দোষীর গ্রেফতার, এটা এদের কাছে গুরুত্বের ছিল না। এরা ধান্দাবাজি করেছে। উৎসব বয়কট করুন আর ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে মুখ দেখানো, ধান্দাবাজ কোথাকার। দুর্গোৎসব হলে অসুবিধা হয়, আর ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে মুখ দেখানো। এই সব ধান্দাবাজগুলো নিজেদের, ওর বাবা মা বুঝুন, এই ধান্দাবাজগুলো নিজেদের মুখ দেখাচ্ছে, নিজেদের ব্যবসা করছে, নিজেদের প্রচার করছে। এরা চাইছে না, এদের জন্য দেরি। বাবা মা যদি মমতা ব্যানার্জির উপর ভরসা রাখতেন, ফারাক্কা এবং কুলতলির মতো এখানেও ফাঁসির সাজা এতদিনে ঘোষণা হয়ে যেত। দুটো ঘটনা দেখলাম। এই মুহূর্তে বলা হচ্ছে যদি 48 ঘন্টার মধ্যে এই পরিস্থিতির বদল না হয়, ধর্মতলার সমাবেশ সেখান থেকে বলা হচ্ছে 48 ঘন্টার মধ্যে পরিস্থিতির যদি বদল না হয় তাহলে আমরা ধর্মতলা দখল করব। চিকিৎসক কৌশিক চাকি, চিকিৎসক তমনোজ চৌধুরী এই কথা বলছেন। দেখুন, এইগুলো যে কোন পেছনে কোন রাজনীতির, সেগুলো সবাই চেনেন। ধর্মতলা যদি দখলের ডাক হয়, ধর্মতলা মুক্ত করার জন্য লোক তৈরি থাকবে, কিন্তু সেগুলো আমাদের বিচার্য বিষয় নয়। ওই 30-35 জন, 40 জন, আর পেছন থেকে ব্যাক করে অন্য রাজনৈতিক দল পাম্প করবে কয়েকজন করে। ধর্মতলা দখল হলে ধর্মতলা মুক্তও হবে। এবং যারা সরকারে কর্মবিরতি করে, প্রাইভেট প্র্যাকটিস করে সরকারের স্বাস্থ্যসাথীর টাকা পাইয়ে দিল কয়েক কোটি, আর নিজেরা টাকা কামালো, সেই নামের তালিকাও তদন্ত করে সরকারকে বার করতে হবে। কোর্টকে যারা এই ডাক দিচ্ছে ধর্মতলা দখল, তারা ক্লিয়ারলি আদালত অবমাননা করছেন। কারণ এটা মনিটর করছিল সুপ্রিম কোর্ট, সেখানে এদের আইনজীবী ছিল, যা যা বলার বলেছে। তারপরেও সুপ্রিম কোর্ট কোনো অসঙ্গতি দেখতে পাননি। তারপরে এই দখল মিছিল এক হতে পারে
টাকা তোলার কোনো কল, আমরা আবার রাস্তায় নামছি কিছু টাকা দাও, টাকা তোলার জন্য মিছিল ফিছিল হতে পারে, বা যে টাকাটা রেখেছি সেটা কিছু খরচা দেখাতে হবে, সেগুলো হতে পারে। সে দুদিনের মধ্যেই বোঝা যাবে। 80টা মোমবাতি কিনা 8,000 মোমবাতির বিল হচ্ছে কিনা তদন্ত করা উচিত। লোক তো 80 বেশি নেই, তো সেগুলো তো তদন্ত করতে হবে। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে শহরকে আইনের উপর আস্থা না রেখে এখানে রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের কোথাও কোনো ভূমিকা নেই। 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ ধরে দিয়ে দিয়েছিল, আপনারা হাইকোর্ট থেকে এনেছেন, সিবিআই তদন্ত করেছে, সুপ্রিম কোর্ট মনিটর করেছে, আপনারা বারবার সুপ্রিম কোর্টকে বক্তব্য জানিয়েছেন, সুপ্রিম কোর্ট সব দেখে তদন্ত বিচার প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেছে। এরপরে আপনারা রাস্তায় নামেন কি করে? কেন নামছেন? তো রাজনীতি করার জন্য নামছেন। যত বেশি নামবেন বাংলার মানুষ, তত বেশি এই বকলমের বাম অতি বাম সরকার বিরোধীদের মানুষ চিহ্নিত করে রাখবেন। বলে এই মুহূর্তে ধর্মতলায় কার্যত পুলিশের সাথে ধস্তাধস্তি আর তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে। কোথাও কি মনে হচ্ছে যে নতুন করে আবার ইস্যুটাকে চালিয়ে তুলে আবার রাজনীতি করার একটা জায়গা তৈরি হচ্ছে? তোদের ক্যামেরা পাঠানো বন্ধ কর, কটা বিপ্লবী ওখানে হাঁটে আমি দেখব। মিডিয়ার ক্যামেরা আছে বলে কয়েকজন মুখ দেখাতে যাচ্ছে, মিডিয়ার ক্যামেরা আছে বলে কয়েকটা ধান্দাবাজ মুখ দেখাতে যাচ্ছে। মিডিয়ার ক্যামেরা থাকবে না, আমি দেখবো ওখানে কটা লোক যায়। যদি বিনা নোটিশে অফিস ফেরতা লোকজনের দিনের পর দিন রাস্তা আটকে অসভ্যতা হয়, তো তাহলে সেখানে পুলিশ রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করবে না? যা বলার আছে কোর্টে গিয়ে বলো না, এটা তো রাজ্য সরকারের হাতে নয়, সুপ্রিম কোর্ট রয়েছে। তো আপনাদের লয়ার আপনাদের ছেড়ে চলে যাচ্ছে, বৃন্দা গৌরবাত আপনাদের ছেড়ে চলে গেছে, তার কারণ ওরা অনুভব করছেন যে এটা নিয়ে রাজনীতি হচ্ছে। যদি বস্তুনিষ্ঠ তদন্ত বিচার হয় তাহলে যা চলছে সেটা ঠিকঠাক চলছে। তার উপর দাঁড়িয়ে যদি এরপরও রাস্তাঘাট দখলের চেষ্টা হয়, তাহলে প্রশাসন নিরপেক্ষভাবেই রাস্তাগুলোকে সচল রাখার নিশ্চয়ই চেষ্টা করবে। এখন পায়ে পা দিয়ে আমি আবার বলছি যে আপনাদের ক্যামেরাগুলো একটু বন্ধ করে একটা টেস্ট করে দেখুন না, আপনাদের ক্যামেরা ছাড়া কপিস লোক ওখানে যায়, এগুলো তো ধান্দাবাজ, মুখ দেখাতে যাচ্ছে। ওই মুখ দেখিয়ে কেউ সিরিয়ালে পাবে, কেউ বিজ্ঞাপন পাবে, কেউ প্রাইভেট প্র্যাকটিস করবে। এইগুলো তো ওই ধান্দাবাজগুলো আপনাদের ক্যামেরার জন্য মুখ দেখাতে যাচ্ছে, অভয়ের জন্য যাচ্ছে না। তন্ময় ভট্টাচার্য তার সাসপেনশন প্রত্যাহার করা হলো, মোহাম্মদ সেলিম তাকে সেটা বিষয়টা জানিয়ে দিয়েছে, মানে কেনই সাসপেন্ড আবার এখন প্রত্যাহারও তারা করে ফেলল। সিপিএম বিশ্বাস করে হয় তিনি কোলে বসেননি অথবা স্নেহ করে কোলে বসেছেন, সেই জন্য সাসপেনশন তুলেছে, এটা ওনাদের ব্যাপার। তাহলে সিবিআই চার্জশিট দেয়নি সন্দীপ ঘোষকে, এটা আবার বলার রাইট এর কেন থাকবে, সেলিমের কেন থাকবে? সিবিআই চার্জশিট দেয়নি সন্দীপ ঘোষকে, তাই জন্য বিচার হয়নি। আর তন্ময় ভট্টাচার্যের কোল কেস, সেটাতে কোলে বসা কেসে সিপিএম তুলে নিয়েছে, এটা কি করে হবে? দুটো দুরকম হয়ে যাচ্ছে না সেলিমদা? তা তো ব্যাখ্যা দিতে হবে। এ কোলে বসা সে কোলে বসা ছিল না, এ কোলে বসা তো অন্যরকম কোলে বসা, সস্নেহ কোলে বসা। এই কোলে বসার সঙ্গে ওই কালচারের কোনো তফাৎ নেই। তো তাহলে সিবিআই অমুককে কেন চার্জশিট দেয়নি, এইটা বলার সময় আপনারও মনে থাকবে তাহলে কোলে বসার অভিযোগে অভিযুক্ত কেন সাসপেন্ডেড থাকবেন না? তো একটা যে কোনো একটা দিকে থাকুন। কুণালদা, দুটো ঘটনা দেখলাম, কলকাতায় নৃশংসভাবে খুন হয়েছে এবং কলকাতা পুলিশের ভূমিকা দেখলাম কয়েক ঘন্টার মধ্যে কাটামুন্ডু এবং দুটো কেসেই কলকাতা কিনারা করেছে। এবং যে কাটামুন্ডু মহিলার পাওয়া গেছে ক্রাইম, ব্যক্তিগত সম্পর্কজনিত ক্রাইম, এবং কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ একেবারে দুর্দান্ত সমন্বয় রেখে দক্ষতার পরিচয় দিয়ে কে বা কারা করতে পারে, কি মোটিভ, অ্যারেস্ট পর্যন্ত করে ফেলেছে। কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ, অর্থাৎ এই রাজ্যের পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে এই রহস্য ভেদ করে ফেলেছে। এই আস্থাটাই তো বাকিদের সকলের রাখা উচিত। সেটা হচ্ছে যে 16 তারিখ লোকসভায় টেবিল করা হবে বিল এক দেশ এক ভোট। তৃণমূল তো এর আগেই বলেছিল গায়ের জোরে করা হচ্ছে, কি বলবেন এই যে এক দেশ এক ভোট এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের সংসদীয় দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় যথা সময়ে নেবেন, এবং দলের সর্বাধিনায়িকাও তিনি, ফলে তিনি যথা সময়ে নেবেন। আমাদের এর আগেই আমাদের মূল বক্তব্যটা জানিয়ে দেওয়া হয়েছে যে এক দেশ এক ভোট এটা এই দেশের ক্ষেত্রে অবাস্তব, এটা হতে পারে না। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন ও মহান। সবকটি এই যে এতগুলি রাজ্য, একটা ফেডারেল স্ট্রাকচার, প্রত্যেকের নিজস্ব ইতিহাস, নিজস্ব ভূগোল,
নিজস্ব রাজনৈতিক রসায়ন আছে। ফলে এদেরকে একসঙ্গে বেঁধে ভোট করানো এক সমস্যা। দুই, অন্তর্বর্তী ভোট হলে কি হবে? লোকসভাতেও নজির আছে, বিধানসভাতেও নজির আছে। মাঝপথে সরকার বদলে যাচ্ছে, দল বদল হয়ে যাচ্ছে, মহারাষ্ট্র যেভাবে দখল করেছিল বিজেপি। তো সেক্ষেত্রে এই এক দেশ এক ভোট একবার 5 বছরের জন্য দিয়ে কি হবে? মাঝপথে যদি কোনো অন্তর্বর্তী ভোট হয়ে যায়, সরকারের গঠন বদলে যায়, তো তখন কি হবে? আর 3 হচ্ছে, ভোটগুলোর ক্যারেক্টার এক এক রকম। লোকসভা হচ্ছে দেশ গঠন, বিধানসভা হচ্ছে রাজ্য, স্থানীয় প্রশাসন একরকম। এগুলোকে একজোট করে একদিনে ফেলাটা অবৈজ্ঞানিক। এটা তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্ত। সংসদে কি ভূমিকা হবে এটা যথাসময়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদদের নির্দেশ দিয়ে দেবেন। ভান্ডার রাজনীতির বিরুদ্ধে লকেট চট্টোপাধ্যায় বলছেন, কর্মসংস্থান এড়িয়ে ভান্ডার রাজনীতি করে কখনই উপকার হয় না। এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যা শুরু করেছেন তাতে আমার দল করুক বা বিরোধী দল করুক, আমি তার বিরোধিতা করবই। কর্মসংস্থান অনেক বেশি প্রয়োজন। কর্মসংস্থান আগে ভাতা কখনই আসতে পারে না। লকেট চট্টোপাধ্যায় বিপুল কর্মসংস্থান হচ্ছে পশ্চিমবঙ্গে, সরাসরি চাকরিতে হচ্ছে, নতুন কলকারখানা বা শিল্পতে হচ্ছে, মাঝারি শিল্প, স্বনির্ভর গোষ্ঠী, ক্ষুদ্র কুটির শিল্প সবেতে মহিলাদের আয় বাড়ছে। লকেট চট্টোপাধ্যায় জানলে খুশি হবেন যে পশ্চিমবঙ্গ মহিলারা দেশের মধ্যে আয়কর দেওয়ার ক্ষেত্রে 3য় স্থানে আছেন। অর্থাৎ বাংলার মহিলারা এতটাই আয় করছেন যে আয়কর দেওয়ার ক্ষেত্রেও দেশের মধ্যে 3য় স্থানে পশ্চিমবঙ্গ আছেন। তো ফলে এখন যেখানে লকেট চট্টোপাধ্যায়ের দলই মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার মডেলকে বিভিন্ন জায়গায় কপি করছে, তো তারা আবার নতুন করে সমালোচনা করছেন, এটাই তো হাস্যকর। জানতে পারলে দিল্লি প্রচন্ড বকবে, মানে এরকম বলা উচিত না। বিজয় দিবস উপলক্ষে হাসিনা বিবৃতি দিয়েছেন এবং দাঁত ভাঙা জবাব দেওয়ার ডাক দিয়েছেন তিনি। ইতিমধ্যে এবার বার্তা দিয়েছেন। এটা সম্পূর্ণ তাদের দেশের বিষয়ের ব্যাপার, এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। দুর্নীতির অভিযোগে যারা অভিযুক্ত ছিলেন তারা প্রত্যেকেই জামিন পেয়ে যাচ্ছেন। এবার কি জ্যোতিপ্রিয় মল্লিকও জামিন পেয়ে যান? আমি কি করে বলবো? এগুলো তো কোর্টের বিষয়। যে কোনো বন্দির রাইট আছে জামিনের আবেদন করার। কখনো কোর্ট সেটা মান্যতা দেন, কখনো আদালত সেটা মান্যতা দেন না। এখন কখন কোন বন্দির কোন পরিস্থিতিতে কোন যুক্তিতে জামিনের আবেদন কোন আদালত মান্যতা দেবেন, এটা সম্পূর্ণ বিচার বিভাগের ব্যাপার। এর ব্যাপারে কোনো মন্তব্যই করব না।